শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ছেয়ে গেছে প্রাণের শহীদ মিনার। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা সব শ্রেণী পেশার মানুষের। মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। সালাম, রফিক, বরকত, ওনারা তো আসলে বাংলিশ যেটা এটার জন্য আসলে জীবন দেননি। সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিরোধী দল হিসেবে প্রথমবার ফুল দিল জামায়াতে ইসলামী। বাংলা ও বাঙালির এক অকৃত্রিম আবেগ ২১শে ফেব্রুয়ারি। রক্তের দামে কেনা বাংলায় কথা বলেন বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ। ভাষার মাধুর্যের মায়ায় বন্দী হন ভিনদেশিরাও। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। বাংলা আমার কাছে শুধু একটি ভাষা নয়, এটি আমার শেকড়, আমার অনুভূতি। ৬-৭ বছর বাংলা শিখছি আপনার ভাষা। এই ভাষাটা খুব পছন্দ করি। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী। বৈঠকে ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা দেওয়ার নির্দেশনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় ট্যাঙ্ক লরি চাপায় প্রাণ গেছে চালক সহ সিএনজি অটোরিকশার ৫ যাত্রীর। ২ জেলার সড়ক দুর্ঘটনায় আরও ৪ জনের মৃত্যু। ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন করে আবার ১০% আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ২৬-এর ২১ গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ। এভাবেই দেখতে চাইছে মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী, পুরুষ, কিশোর, তরুণরা। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী ও বয়সের মানুষ। তাদের সবার মাঝেই আসা ২১-এর প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে অভিযোগ, অনুযোগ। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের ৭৪ বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। ২১ মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। ফুল দিতে এসেছি। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি। জনতার কাতারে সামিল ছেলে, বুড়ো সকলে। কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম। আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন ২১শে ফেব্রুয়ারি মানে বুঝুক। বয়স, শ্রেণী পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে। বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরো। দুর্নীতি এবং ধর্মান্ধতা ২১-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। নতুন সরকার এসেছে, তারা এই মব সন্ত্রাসীদের বিচার করবে। এই নির্বাচনের পরপরই দেখা গেছে এক ধরনের স্বস্তি মানুষের মধ্যে, স্বতঃস্ফূর্ত একটা স্বস্তি। শুধু বাঙালি, বাংলাদেশ বা বাংলা ভাষা নয়, বিশ্বের সব দেশ, জাতি ও ভাষাভাষীর জন্য ২১ এক অমর ও অক্ষয় চেতনার নাম। আমাদের মাতৃভাষাতে
যাতে যথাযথভাবে আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 21 মানে আমার কাছে সকল ভাষার অধিকার। And this celebration, I think, is very good. I'm very happy to be here. See people coming out to celebrate the language they speak, the culture they have. It's a happy moment for Bangladesh after the elections as well, so it's a moment of change. 52তে বুলেট উপেক্ষা করে এদেশের তরুণরা আদায় করেছিল ভাষার অধিকার। এবার ব্যালটে নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায়, তাই তাদের কাছে সহিংসতা দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ চায় জনতা। আমরা গণতান্ত্রিক একটা চর্চার ভেতর দিয়েই যাই, এখন যেটা আবার এসছে আবার সেটাকে যেন খুঁজে পেয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা কখনোই কোনো দেশের কাছে বা কারোর কাছে মাথা নত করব না। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই 1952 সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি সবারই শ্রদ্ধা জানানো উচিত। এটা রক্তিম সূর্যের মতো নতুনভাবে ভাষাটা আবার মাতৃভাষা দিবসে উন্মোচিত হল। বাংলাদেশের স্বাধিকার, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর একুশের চেতনা যেন এক অফুরন্ত প্রেরণা ও অসীম সাহসের নাম। 56,000 বর্গমাইলের এই বাংলাদেশের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল প্রাণের ভাষা বাংলা, যা পরবর্তীতে হয়েছে বিশ্বেরও গৌরব। সেই গৌরবের সৌরভ এখনও বহমান, এখনও সজীব, এবং 21-এর চেতনায় মানুষ এখন বিশ্বাস করতে চায় এবারে ভালো থাকবে বাংলাদেশের গণতন্ত্র, ভালো থাকবে বাংলাদেশের বাক স্বাধীনতাও। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি 52 থেকে 24-এর শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, এবারের 21 মুক্ত 21। এ চেতনা ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন শপথ রাজনীতিবিদদের। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। 52 ফিরে আসে 26-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12টা বাজার 1 মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে 52-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 21-এর চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন নেতারা। এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা
প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের 21কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। সরকারের মন্ত্রীরা বলেন 21 বরাবরই প্রাসঙ্গিক এই বাংলাদেশে। স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মধ্যরাতে ঢল নামে সাধারণ মানুষের। এখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে 21-এর প্রথম প্রহরে যে অগণন মানুষের ঢল, সেই ঢলও যেন তাই উচ্চারণ করছে। 21-এর সেই চেতনাকে, নিজের অধিকার রক্ষার, ন্যায্যতার সেই চেতনাকে ধারণ করে তারা পথ চলতে চায়। আগামীর সেই পথ চলায় যেন আর কোনো রফিক, জব্বার, শফিউরের প্রাণ বলি দিতে না হয়, তাই যেন পুনর্ব্যক্ত করছে নতুন পরিবর্তিত পরিস্থিতি কিংবা নতুন রাজনৈতিক সরকারের প্রথম এই 21 ফেব্রুয়ারিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও। এই সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা শহীদ মিনারে গেছেন। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াত আমির। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। পরে জামায়াতের সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে জামায়াত আমির বলেন, 47 থেকে এখনও নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। এ সময় আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আপোষহীন বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ফ্যাসিবাদ কায়েম করে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। 21-এর কথা স্মরণে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞাই হবে ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। আলামিন হক, অহনের প্রতিবেদন। শহরের সব পথ এসে মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শিশু, কিশোর, বৃদ্ধ কে নেই এই শোকের মিছিলে। খালি পা, হাতে ফুল আর শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। নেতারা বলেন, ভাষা শহীদদের যেমন স্মরণ করে জাতি, সেভাবেই 71 এবং 24-এর শহীদদেরও ত্যাগকে ধারণ করেই এগিয়ে যাবে বাংলাদেশ। 24-এর শহীদদেরকে আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি এই দেশের সকল দল, মত, পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে 21-এর প্রত্যয়। সবাই যাতে মনে করে যে এই বাংলাদেশের প্রতি তারও দায়িত্ব রয়েছে এবং এই সরকারের সেও একটি অংশ,
এবং সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমরা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই দেশের সমৃদ্ধি চান সবাই। বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এবার এই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের মধ্য দিয়ে এটি আবার প্রত্যয় ঘোষণা করছে আমরা মুক্তিযুদ্ধের মান সম্মান গৌরব অক্ষুণ্ণ রাখবো এবং 24 যারা শহীদ হয়েছে তাদের মান সম্মান গৌরব অক্ষুণ্ণ রাখবো। ভাষার মাস আমাদের শক্তি যোগাতে সাহায্য করে। অনেক রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষোভ মাতৃভাষার চর্চা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায়। প্রত্যেকের ভাষাভাষী ভাষাকে তার শ্রদ্ধা জানানোর মাধ্যমে দেশকে সমৃদ্ধির একটি জায়গায় নিয়ে যেতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত পর্যায়ে বাংলা ভাষার যে যথার্থ চর্চা, সেই চর্চাটা হওয়া উচিত এবং আমাদের যে আরও বিভিন্ন ভাষাগুলো আছে সেই ভাষাগুলো সংরক্ষণের জন্য আমরা কিন্তু বিভিন্ন সময়ে দাবি রেখেছি। শ্রদ্ধা জানাতে আসা এইসব মানুষ কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো পার্থক্য থাকতে পারে আদর্শে ভিন্নতা, তবে এক জায়গায় সবাই এক, সেটি হলো আপোষহীন বাংলাদেশ। আর সেই আপোষহীন বাংলাদেশের কথাই বলে এই মহান 21-এ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আগেই প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেবে সরকার। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। শনিবার ছুটির দিন সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। দুপুরে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম দিনের পুরো কার্যক্রম তুলে ধরে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। এ সময় খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মাহদি আমিন আরও বলেন, শিগগিরই জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 21 এই তারিখটাই বাংলা আর বাঙালির জন্য অকৃত্রিম আবেগের। রক্তের দামে কেনা বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। হাজারো ভাষার ভিড়ে বাংলার অবস্থান সপ্তম। যারা প্রবাসে থাকেন তারাও বাংলার জন্য হন আবেগতাড়িত। আবার ভিনদেশিরাও বাংলাদেশে এসে মায়া পড়েন এই ভাষার মাধুর্যের। মায়ের মুখের মধুর ভাষা নিয়ে ভাবাবেগের কথা জানাচ্ছেন আহমেদ রেজা, ছবি লুৎফুর রহমানের। বরফ আচ্ছাদিত কানাডার আলবার্টা শহর, এখানেই বসবাস দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো মুহতামিম নাইমের। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি কাটাতে পারেননি বাংলা ভাষার মায়া। একটু সুযোগ মিললেই বলতে চান মাতৃভাষা, আড্ডাটাও দিতে চান
ঠিক বাংলায়। কানাডায় বসবাসরত অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও রয়েছে ভাষার জন্য এমন অতল মায়া। বাংলা আমার কাছে শুধু একটি ভাষা নয়, এটি আমার শেকড়, আমার অনুভূতি এবং আমার আত্মার ঠিকানা। বাংলায় কথা বললেই মনে হয় যেন আমি আবার বাংলাদেশে ফিরে গেছি। সারাদিনের পরে নিজের ভাষায় যদি একটু মারতে না পারি, এটা যে আসলে আমরার ভিতরে কতটা হাহাকার তৈরি করে আপনারা আসলে বিদেশ না এলে বুঝতে পারতেন না। বাংলার প্রতি নারী ছেঁড়া টান ইউরোপীয় দেশ ফ্রান্স কিংবা দক্ষিণ আফ্রিকাতেও একই রকম। আমার অনেক ভালো লাগছে যে বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্য ধরেই আমাদের এই বাংলা স্কুলের সূচনা। বাংলা জানাটা আমাদের বাঙালি বাচ্চাদের জন্য খুবই জরুরি। ভিনদেশ লেখাপড়াও বিদেশি কারিকুলামে। যুক্তরাষ্ট্র থেকেও বাংলার প্রতি গভীর মমতার কারণে বাবা মায়ের ইচ্ছাতেই মাতৃভাষা শিখছে এই শিশু। আমি বনু ইসলাম বাংলাদেশে। আমি জানি না কেন রাইট করতে বাংলা আর রিড করতে বাংলা। আবেগতাড়িত বিস্ময়টা বাংলাদেশেও কম নয়। পেশাগত কাজে এসে ফ্রান্সের জুলিয়েন শিখেছেন বাংলা, ধারণ করেছেন বাংলার কৃষ্টি সংস্কৃতি। তার কাছে এই ভাষা মায়ায় জড়ানো মিষ্টি অনুভূতি। ৬-৭ বছর বাংলা শিখছি আপনার ভাষা। এই ভাষাটা খুব পছন্দ করি, এমনকি মায়া হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শব্দ বাংলায়, আর নিরিবিলি, ওই দুইটা খুব পছন্দ করি। বাংলায় লিখতেও পারা জুলিয়েন জানেন ভাষা দিবস অর্জনের পেছনে বাংলার সন্তানদের আত্মত্যাগের গল্প। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সে কথাই স্মরণ করে জানালেন শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা। 1952-তে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তাদের ভাষা অধিকার জন্য মিছিল করেছিল। হচ্ছে পাকিস্তানরা তাদের উপরে গুলি করেছিল, আর এই কারণে মানে রক্ত দিয়েছে, মারা গিয়েছে ভাষার জন্য। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই কারণে দেশের বাইরেও সেলিব্রেশন হয়, ফ্রান্সে, ইউরোপে, ইউএসএ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন পুরো বিশ্বের, কিন্তু ভাবাবেগ এবং অর্জনের ইতিহাসের শেকড় এই বাংলা আর এখানকার মানুষের। ৮২৭ কোটি মানুষের এই পৃথিবীতে ভাষার সংখ্যা রয়েছে ৭,১৬৮টিরও বেশি, যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি যোগাযোগের মাধ্যম সেই ভাষার জন্য রয়েছে আলাদা বিশেষ দিনও, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিগণিত। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্জনটা শুরু হয়েছিল বাংলাদেশ থেকেই, এবং যার জন্য দিতে হয়েছে প্রাণ, অর্থাৎ ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি তাদের প্রাণ দিয়েছিল, এবং যা জাতি হিসেবে আমাদেরকে অনন্য গৌরবের স্থানে নিয়ে গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বাংলা ভাষা সমৃদ্ধ হচ্ছে আরবি, ফার্সি সহ নানান ভাষার মিশেলে। তবে বিশ্বায়নের তাড়নায় এই সংমিশ্রণের আধিক্য এখন এমনই যে বাংলা নিজস্ব সত্তা বদলাচ্ছে রূপ। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের বলিকে অক্ষত রাখার প্রতিজ্ঞা উচ্চারিত হয় সাধারণ মানুষের মুখে। চিরঞ্জীবী হোক বিশ্বের সকল ভাষায় প্রার্থনা করেন আপামর বাঙালি। এই গান আত্মোপলব্ধির উল্লাসে উদ্বেলিত সব প্রাণ আর জাতিসত্তাকে ভালোবেসে নিজেকে আহুতি দেওয়ার প্রতিজ্ঞা। এই তো বাঙালি। বুক ভরা আবেগ আর অস্তিত্বের প্রশ্নে আগুন ঝরা চিত্ত। বাংলাদেশিদের রুখবে এমন সাধ্য কার? ২১শে ফেব্রুয়ারি শব্দগুলো উচ্চারণেই জাগে অহংকার। বিশ্বের বুকে একমাত্র জাতি আমরাই যারা ভাষার অধিকার আদায়ে রক্ত দিয়েছি। তবে এ মহা আত্মত্যাগের পরও বাংলা বর্ণের যথাযথ মর্যাদা কি রাখছি? আধুনিকায়নের তাড়নায় চাপা পড়ছে রক্তে অর্জিত বাংলা, হারাচ্ছে রং মাধুর্য। আমি যে বাংলা ভাষায় কথা
বলতে পারছি, আমি বাংলায় গান গাইতে পারছি, এটা তো বড় পাওয়া। সালাম, রফিক, বরকত, ওনারা তো আসলে বাংলিশ যেটা, এটার জন্য আসলে জীবন দেননি। সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। বাংলাকে চর্চা করেন যারা, তাদের ক্ষোভ সংস্কৃতিকে দমিয়ে ভাষার সমৃদ্ধি সম্ভব নয়। বাংলার বুকে বাউল, গীতিকার, সুরকার সবার থাকবে সমান পদচারণা, তবেই সমৃদ্ধির পথে এগোবে আমাদের মুখের বাণী। মব সন্ত্রাসের মাধ্যমে উদীচী, ছায়ানট সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলার মধ্য দিয়ে, বাউলদের উপরে হামলার মধ্য দিয়ে, সুতরাং সাংস্কৃতিক চর্চার অবাধ এবং যে মুক্ত পরিবেশ, সেটি আমরা নতুনভাবে দেখতে চাই। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার নয়, 1999 সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই বাংলা এখন বিশ্ব মানচিত্রের সকল ভাষার অধিকারের প্রতীক। সবাই চান বুক ফাটা চিৎকারে মায়ের বুলি আওড়াতে। আমরাও আমাদের মায়ের ভাষায় মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। ভালো মতো আমরা বাংলা ভাষা শিখতে পারি না। অনেক পাহাড় অঞ্চল হচ্ছে যে স্কুল অনেক কিছুই আরো অনেক বাড়িয়ে দেওয়া উচিত। বাঙালি শুধু আবেগ দিয়ে নয়, প্রয়োজনে রক্ত চক্ষু দিয়ে ঝলসে দিতে পারে শেকল পরাতে চাওয়াদের। তাই কবি বলেছেন, সেখানে আমি কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। বিশাল এই জনস্রোতের অভিমুখ কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালি জাতি এমন এক জাতি যে নিজের সত্তার ওপর প্রশ্ন উঠলে রেহাই দেয় না এক বিন্দু। মানুষের বুক ভরায় অহংকার সেই কথাটিই মনে করিয়ে দেয়। ভাষা হোক গণতন্ত্র কিংবা মাটির অধিকার, নিরস্ত্র হাতেই বাঙালি বুকের রক্ত ঢেলে নিজের মর্যাদাকে রক্ষা করতে জানে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 3 জেলার সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন 9 জন। এর মধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্যাঙ্ক লরির চাপায় মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী। এছাড়া মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। কুষ্টিয়ার বাইপাস সড়ক সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতিতে আসা একটি ট্যাঙ্ক লরির চাপায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি চালিত অটোরিকশা। মুহূর্তেই প্রাণ যায় সিএনজির 5 যাত্রীর। স্থানীয়রা জানায়, একটি গ্যাস বহনকারী ট্যাঙ্ক লরি বাইপাস সড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি অন্য একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে গ্যাস বহনকারী লরির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সহ 3 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। সিএনজিটা যাচ্ছিল দিক থেকে আর গ্যাসের গাড়ির দিক থেকে আসছিল। গ্যাসের গাড়িটা নিউট্রাল কন্ট্রোল না রাখতে পারে গ্যাসের গাড়ির সাথে মেরে দিয়েছে। গ্যাসের গাড়ি তো তার তো কোনো দোষ না, গ্যাসের গাড়িটা ব্যাকে দিয়ে বাড়ায় চলে গেছে। পুলিশ জানায়, চালক ছাড়া বাকি 4 যাত্রী কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। দুর্ঘটনার পর পালিয়েছে ট্রাকটির চালক ও হেলপার। বাইপাস সড়কে কুষ্টিয়া স্টোরস তেলের পাম্পের সামনে সিএনজি এবং গ্যাসের একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আসছিলাম আমরা গাড়ির গ্যাসের গাড়িটা আমরা নিয়ন্ত্রণে আমাদের হেফাজতে নিয়েছি। এদিকে মৌলভীবাজারের পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। ভৈরব বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক সহ 2 যাত্রী। এছাড়া গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে তরুণ ও যুবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলো ধ্বংস করা হয়েছিল। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির টানা কয়েকদিনের নির্বাচনী বিতর্কের প্রথম রানার আপ হয়েছে ইডেন মহিলা কলেজ, দ্বিতীয় রানার আপ তেজগাঁও কলেজ। চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেন স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অধ্যাপক ডক্টর আফরোজা বেগম। এ সময় নজরুল ইসলাম খান বলেন, তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে সরকার গুরুত্ব দেবে। এই তরুণদের চিন্তাকে সুসংহত করলেই দেশ আবারও এগিয়ে যাবে বলে আশা তার। এই বাস্তবায়নের যে দায়, এই দায় পূরণের সহযোগিতাও তো চাই, আর না হলে বাস্তবায়ন তো কেউ একা পারবে না করতে। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসের এক ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে এসেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করেছেন, এটি শুধু ক্ষমতার পালাবদল যাতে না হয়, এটি যাতে সুশাসনের জন্য হয়, এটি যাতে গুম খুন হত্যার রাজনীতির বিরুদ্ধে হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সরকার যাতে গঠিত হয়। আমরা মনে করি এটি ক্ষমতার পালাবদলের নির্বাচন হয়নি, এটি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবার নির্বাচন হয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রমজানের প্রথম সপ্তাহেই উৎসবের রং লেগেছে কেনাকাটায়। যমুনা ফিউচার পার্কও বেশ জমজমাট। এখানে প্রথম রোজা থেকেই ভিড় করছেন ক্রেতারা। এবার তরুণীদের পছন্দের শীর্ষে যেমন রয়েছে পাকিস্তানি নকশার আভিজাত্য, তেমনি অনেকেই ঝুঁকেছেন আরামদায়ক সুতি পোশাকের দিকে। ঈদের আনন্দ যেন আগেই ডানা মেলেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে। রমজানের প্রথম সপ্তাহেই উৎসবের আমেজ। এই শপিং মলে পা রাখলেই বোঝা যায় ঈদ কেনাকাটা এখন শুধু প্রয়োজন নয়, যেন এক বড় উৎসব। প্রখর গরমের কথা মাথায় রেখে এবার ক্রেতাদের প্রধান পছন্দ আরামদায়ক সুতি কাপড়। বাহারি রং আর আধুনিক নকশার সুতি থ্রি পিস ও শাড়ির দোকানে তাই নারীদের ভিড় দেখা যায় বেশি। তবে তরুণীদের ঝোঁকটা এবারও আবর্তিত হচ্ছে পাকিস্তানি ডিজাইনের পোশাকে। ডিজিটাল প্রিন্ট, সিকোয়েন্স আর গর্জিয়াস এমব্রয়ডারির পাকিস্তানি লন কিংবা অর্গানজা এখন তরুণীদের ফ্যাশন স্টেটমেন্ট। ট্রেন্ডি লুক আর আভিজাত্যের মিশেলে এই পোশাকগুলো যেন ঈদ ফ্যাশনের কেন্দ্রবিন্দু। সামনে একটু গরমও আছে, তাই একটু সুতিটাই প্রেফারেন্স দিচ্ছে বেশি, যাতে একটু কমফোর্টেবল পড়তে পারে। ড্রেসের কালেকশনগুলো অনেক ভালোই। এবারে আমি একটু সিম্পল এখন অর্গানজা আর থ্রি পিস কাইন্ড খুঁজছি। প্রোডাক্টের কোয়ালিটি, তারপর ডিজাইন আগের থেকে অনেক চেঞ্জ, যেহেতু ঈদ উপলক্ষে তারা নতুন নতুন জিনিস লঞ্চ করেছে, তো আমরা হ্যাপি। তার প্রোডাক্টগুলো আমাদের ভালো লাগতেছে। পিছিয়ে নেই বাড়ির ক্ষুদে সদস্যরাও। শিশুদের পোশাকে রঙের বৈচিত্র্যের ছোঁয়া চোখে পড়ার মতো। সন্তানদের হাসি মুখ দেখতে অভিভাবকরা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। তবে এই কেনাকাটার মহোৎসবে বরাবরের মতো ত্যাগের ভূমিকায় ঘরের কর্তারা। স্ত্রী সন্তানদের পছন্দের তালিকা মেলাতেই তাদের সব ব্যস্ততা। নিজেদের পাঞ্জাবি বা শার্ট কেনায় যেন এক অদ্ভুত অনীহা আর অবহেলা। নিজেরটা আসলে ওইভাবে শপিং ঈদে তো ওইভাবে আমি শুধু একটা পাঞ্জাবি কিনবো আর কি। দুটো শাড়ি কিনেছি, আর দুটো কিনবো, সিম্পল দুটো কিনবো। আর বৌমা আছে একটা, ওর জন্য আগে শাড়ি কিনে ফেলছি, ছেলের জন্য লাগবে না, টুকিটাই কিছু দিয়েছি, ওটা কিন্তু এস্টাবলিশ ছিলাম। আর আমি আমার যে একটা পাঞ্জাবি, এগুলো না একদম সিম্পল, এই যে হোয়াইট পাঞ্জাবির মধ্যে কোনো কাজ নাই, মানে একদম ফ্ল্যাটটা ভালো কিনবো না কিনবো না। বেচে কেনায় সন্তুষ্ট বিক্রেতারাও। এবছর সুতি এবং আরামদায়ক কাপড়ের উপর জোর দেওয়া হয়েছে, এমনটাই বলছে দেশীয় ব্র্যান্ডগুলো। বাহারি রঙের পাশাপাশি আভিজাত্যের ছোঁয়া রাখতে প্যাটার্নে আনা হয়েছে নতুনত্ব। ফ্যামিলি সিরিজের পাশাপাশি আমাদের গরমের জন্য অনেক কিছু করা হয়েছে। মেয়েদের সালোয়ার কামিজ, তারপরে শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, শর্ট কুর্তা। গ্র্যাজুয়ালি আমাদের প্রোডাক্টগুলো আসবে। সব প্রোডাক্ট আমরা একসাথে ঈদের প্রথম সপ্তাহ থেকে দিয়ে দিচ্ছি না। মোটামুটি আমাদের 10-12 রোজা পর্যন্ত, 15 রোজা পর্যন্ত আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসবে। পাকিস্তানি টাইপের কিছু টু পিসগুলি আসছে, যেগুলি একেবারেই ডিফারেন্ট, আর এগুলি এখন বর্তমানে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে ভালো চয়েস। নিরাপত্তা আর শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের কারণে কেনাকাটার অভিজ্ঞতা এখানে স্বস্তিদায়ক। দিন যত গড়াবে এই ভিড় আর উৎসবের আমেজ আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। রমজানের প্রথম সপ্তাহের এই উৎসবমুখর পরিবেশ জানান দিচ্ছে এবারের ঈদের আনন্দটা হবে বেশ জাঁকজমকপূর্ণ। ক্রেতাদের চোখে মুখে নতুন পোশাকের খোঁজ আর বিক্রেতাদের ব্যস্ততা, সব মিলে এই কেনাকাটা চলবে চাঁদ রাত পর্যন্ত। তাই ভিড় বেড়ে যাওয়ার আগেই সেরে নিন আপনার ঈদের কেনাকাটা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সাথে তুমুল বিবাদে জড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক রায়ে ট্রাম্প আরোপিত ট্যারিফকে অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেন ট্রাম্প। বিকল্প আইন ব্যবহার করে প্রয়োগ করেন প্রেসিডেন্সিয়াল ক্ষমতা। এক নির্বাহী আদেশে সব দেশের উপর নতুনভাবে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। সম্প্রতি বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের 6 বিচারপতি অবস্থান নেন ট্রাম্পের ট্যারিফ আরোপের বিরুদ্ধে। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অসাংবিধানিক। এই আইনের আওতায় ট্যারিফ বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই প্রেসিডেন্টের। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে রাগঢাক না রেখেই অসন্তোষ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, বিদেশি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বিচারপতিরা, যা জাতির জন্য অসম্মানের। এখানেই শেষ নয়, আদালতের রায়ের পরপরই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 1962 সালের দ্য ট্রেড এক্সপ্যানশন আইন ব্যবহার করে সব দেশের আমদানি পণ্যের ওপর নতুন 10% শুল্ক আরোপ করেন তিনি। এর ফলে পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা দেশগুলোকেও নির্ধারিত শুল্কের পরিবর্তে এখন থেকে 10% বৈশ্বিক শুল্কের মুখোমুখি হতে হবে। ধারণা করা হচ্ছে চুক্তির আগে যে হারে দেশগুলো শুল্ক দিয়ে আসছিল তার সাথে যোগ হবে এই 10%। আমরা কেবল ভিন্ন পথে হাঁটছি। কিছু ট্যারিফ থাকবে, কিছু থাকবে না, তবে 10% সিদ্ধান্ত বহাল থাকবে, যা আমাদের অধিকার। অনেক অর্থ আমাদের দেশে আসবে, তাদের ট্যারিফ দিতে হবে। ট্রাম্প জানান, সেকশন 122 এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আইনের অধীনে 5 মাসের জন্য সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই আইন। 5 মাসের সময়সীমা পার হলে এই ট্যারিফ অব্যাহত রাখতে হলে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দিল্লিতে আয়োজিত এআই সম্মেলন নিয়ে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। এমনকি এই ইস্যুতে সংঘর্ষ জড়িয়েছে বিজেপি ও কংগ্রেসের সমর্থকরা। গত শুক্রবার নানান অভিযোগের জেরে আলোচিত সম্মেলনে জামা খুলে প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মীরা। প্রতিবাদে শনিবার ভারতের বিভিন্ন স্থানে পাল্টা বিক্ষোভ করে বিজেপি। বেশ কয়েকটি স্থানে কংগ্রেসও পাল্টা অবস্থান নিলে ছড়ায় উত্তেজনা। চীনা রোবটকে নিজেদের দাবি করা আর অব্যবস্থাপনা সহ নানান অভিযোগে চরম বিতর্কিত ভারতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিট। প্রতিবাদে শুক্রবার জামা খুলে বিক্ষোভ করে কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেসের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বিজেপি। শনিবার দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিজেপি কর্মীরা। এ সময় কার্যালয়ে হামলার অভিযোগ এনে পাল্টা অবস্থান নেয় কংগ্রেস সমর্থকরাও। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। ইন্দোরে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। আটকও করা হয় অনেককে। এ ঘটনার পর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে উভয় দল। কংগ্রেস পার্লামেন্টে যা ইচ্ছা তাই করতে পারে, বিভিন্নভাবে তারা কার্যক্রম ব্যাহত করে, তবে বৈশ্বিক মঞ্চে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। বিজেপি সরকারের আমলে দেশকে বারবার অপমান করা হচ্ছে। রাহুল গান্ধীকে কালো পতাকা দেখিয়ে বিদ্রুপ করা হচ্ছে, তাকে লাগাতার হুমকি দেয়া হচ্ছে, তবে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংঘর্ষের ঘটনা নিয়ে এখনো জিজ্ঞাসাবাদ করছে মধ্যপ্রদেশ পুলিশ। কারা আগে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।